পালিয়ে গেছে, ঠিক আছে, একটু আগে পালিয়ে গেছে। উনি তো আমি আমার বসদেরকে বললাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা এই উনি বলেছেন। এখন এএফপির একটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে যিনি দিচ্ছেন উনি অ্যানোনিমাস, উনার নাম নেওয়া যাবে না। আর অ্যানোনিমাস সোর্স নিয়ে এলে প্রবলেম হচ্ছে ওইটা যদি ভুল হয় ব্লেমটা আমার ঘাড়ে আসে, যে শফিক মিথ্যা নিউজ দিয়ে দিচ্ছে। যদি ধরেন শেখ হাসিনা যেই ফ্লাইটে গেল, যে সে হেলিকপ্টার যদি আবার রিটার্ন করে ওইখানে ফিরে, আমি বলতেছি পালিয়ে গেছে, উনি দেখা যায় যে ওইটার নিউজ আসতে আসতে উনি আবার গণভবনের দিকে রওনা দিচ্ছেন। আমার তখন তো 30 বছরের যে বা সারা জীবন গুম হয়ে থাকতে হবে, ঠিক না? তো সেই জন্য এপির যাকে আমি আমার সাউথ এশিয়া চিফকে বললাম, আর এশিয়া চিফকে উনি বললেন যে আমরা আর একটা সোর্স চাই, সিঙ্গেল সোর্সে অ্যানোনিমাস সোর্সে আমরা নিউজ দিব না। তো আমরা আমি তখন আরেকজনকে খুঁজতেছি, তো আরেকজনকে আমি ফোন দিলাম, উনি কনফার্ম করলেন। তারপরে আমার ফার্স্ট সোর্সের কাছে গেলাম, ওনার কাছে আরও ডিটেল নিলাম। উনি বললেন যে বিটিভিকে আনা হয়েছিল, বিটিভি সকালবেলায় আর্মি চিফ এসেছিলেন, বিটিভিকে আনা হয়েছিল, বিটিভি কিন্তু এসএসএফ মনে করেছে যে এত লোক আসতেছে, একটা যা এসএসএফের কাছে ইনফরমেশন এসছে যে উত্তরার থেকে 5 লক্ষ লোক আসতেছে, আর এই শনিরাত্রা যাত্রাবাড়ি থেকে 3.5 লক্ষ আসবে। এসএসএফের ভয় হচ্ছিল যে ওই বিটিভির তার অ্যাড্রেস রেকর্ড করারও টাইম থাকবে না, সেই জন্য তারা নিয়ে গেছে। এবং প্রথমে এই প্ল্যান ছিল যে ওই ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে দিয়ে কুর্মিটোলা এয়ারবেসের ভিতরে দিয়ে যে এয়ারপোর্টে উঠার, কিন্তু ততক্ষণে এই উত্তরারেরা আবার এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে। তো তখন এরা এই বাংলাদেশ চায়না সেন্টারে এখান থেকে ডিসিশন নিল যে ইয়েতে যাবেন, তেজগাঁওয়ে যাবেন, ওইখানেতে গেছে। তারপর আমি ভয়ে ছিলাম, বিকজ সিঙ্গেল সোর্স বলেন আর ডাবল সোর্স বলেন, অ্যানোনিমাস সোর্সের সমস্যা হচ্ছে যে ব্লেমটা আপনার থাকে, একটা যদি ভুল হয় ইয়োর হোল ক্যারিয়ার ইজ ওভার। আর আমাদের ভুল হলে সমস্যা হচ্ছে, যদি ধরেন প্রথম আলো ভুল হলে প্রথম আলোরই ভুল, আর আমার এএফপির যদি ভুল হয়, নিউজ এজেন্সি, ওয়ার্ল্ডের 10,000 নিউজ পেপার সবাই একসাথে ভুল করবে, আমার পুরো নিউজ এজেন্সির মানে প্রেস্টিজ শেষ হয়ে যাবে। ফলে আর কি আমি নিউজটা দিচ্ছি ঠিকই 2-3জনের ইয়ে নিয়ে, কনফার্মেশন নিয়ে, কিন্তু আমি ভয়ে ছিলাম, এই সূরা কিরাত পড়া শুরু করছি আর কি। সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না। সুষ্ঠু নির্বাচন আপনি যদি দেখেন, এটা বাংলাদেশের পিপলের যদি পার্টিসিপেশন থাকে, কিছু বাধা না। আগে তো পিপলের পার্টিসিপেশনটা ইনশিওর করা হয় নাই, তার আগেই রাতের বেলায় ব্যালট করছে। কিন্তু মানুষ যখন জানবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, তখন মানুষই প্রোটেক্টিভ শিল্ড হিসাবে কাজ করে। আপনি আমাদের 47,000 হচ্ছে নির্বাচনী কেন্দ্র, তার মধ্যে কয়টা পুলিশ অফিসার আমি দিতে পারবো, কয়জন পুলিশকে আমি দিতে পারবো, কয়জন আনসারকে দিতে পারবো? হ্যাঁ, কোনো দেশেই তো আনলিমিটেড রিসোর্স নেই, একটা দেশের কতজন পুলিশই বা থাকে। তো এইটার জন্য যখন নির্বাচনগুলো হয়, যখন দেখেন যে আমাদের সেই 1991 বা 96 বা 2001-এর ইলেকশন যেগুলো দেখেন, ওইখানে পুলিশ তো আরও কম ছিল, কিন্তু নির্বাচনগুলো যদি প্রশাসন যদি উইলিং থাকে যে না আমি নির্বাচন সুষ্ঠু করব, আমার কোনো ধরনের কোনো এখানে মেডলিং থাকবে না, কোনো রিগিংয়ের কোনো অ্যাটেম্পটই আমরা এটাকে অ্যালাউ করব না, তখন হয় কি জনগণের পার্টিসিপেশনটা খুব ভালো হয়। জনগণ বুঝে যে না ভালো ইলেকশন হবে, আর ভালো ইলেকশনে একটা উৎসবের পরিবেশ হয়। কারণ আপনিও যান, আমিও যাই, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, উনি ওনার বাবাকে নিয়ে যাচ্ছেন, বৃদ্ধা মাকে নিয়ে যাচ্ছেন, সবাইয়ের কমিউনিটি পার্টিসিপেশন থাকলে ইলেকশনটা ফ্যান্টাস্টিক হবে। এবং আমরা আশা করি এই ইলেকশনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো ইলেকশন হবে। আর প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। সেটার জন্য আমরা কয়েক দফা মিটিং করেছি, এবং প্রত্যেকটা মিটিংয়ের পরে আমরা কিন্তু জানিয়েছি যে কী কী থাকবে। আমরা গত মিটিংয়ে বলেছি যে 1.5 লক্ষ পুলিশ সদস্যের কি জন্য নির্বাচনী দায়িত্ব দেখবে, এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। আর্মির কথা বলেছি, আজকে আমাকে আনসার জানিয়েছেন তারাও কাজ শুরু করেছেন কিভাবে ট্রেনিং দিবেন। তো আশা করা যায় যে আমরা মানে একটা পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এবং কারো কোনো কমপ্লেন থাকবে না। আর আগামী এইটার বিষয়ে পুলিশ বলতে পারবে, তারা তো অলরেডি কিছু ডাইরেক্টিভ বোধহয় দিয়েছে, আপনারা দেখেছেন। আমরা আশা করছি যে জাতি তো জাতি ইউনাইটেড থাকলে এগুলো মানুষ, 2-1টা মানুষ
এই রাস্তায় দাঁড়িয়ে কী বা করবে না। পুলিশের বিষয়ে তো অলরেডি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো স্বাধীন পুলিশ কমিশনের কথা বলেছে, আর কিছু অলরেডি রিফর্মের মেজার তো নেওয়া হয়েছে। আমার মনে হয় যে পুলিশ সামনে নিউট্রাল থাকবে সব কিছুতে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোও তো এক ধরনের লেসন পেয়েছেন যে পুলিশকে কোনোভাবেই যাতে পলিটিসাইজ না করা হয়। তো আমি আশা করি যে এই লেসনটা অনেক অনেক বছর থাকবে বাংলাদেশে। আর যদি স্বাধীন পুলিশ কমিশন হয় এবং এই যে রিফর্মগুলো আমরা নিয়েছি সেগুলো যদি খুবই ভালোভাবে বাস্তবায়িত হয়, আশা করি পুলিশ আর কন্ট্রোভার্সিয়াল কোনো রোলে থাকবে না। আর কি বললেন? আপনারা বলছিলেন এবং কয়েকবার বলতেছেন যে আমরা প্রশাসন থেকে এটা ইলেকশনের সময় মাঠ প্রশাসনটা কিভাবে হবে সেই নিয়ে আমরা কিন্তু বলেছি যে যারা ওইখানে যাবেন, মূলত তো 4টা কি পজিশন, ডিসি, এসপি, টিওনো বা ইউএনও এবং ওসি। এই 4 জনের অ্যাপয়েন্টমেন্টটা যাতে খুবই নিরপেক্ষভাবে হয়, এবং সেই ক্ষেত্রে ইলেকশনের শিডিউল ঘোষণার আগেই যেন এক দফা বড় রকমের এটা চেঞ্জ আসে, সে ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এবং আমরা আশা করি মাঠ প্রশাসন খুবই নিউট্রাল ভূমিকা পালন করবে। আমরা তো চেষ্টা করছি, এটা খুবই প্রশাসনকে নিরপেক্ষ করা এটা একটা কষ্টসাধ্য কাজ ছিল। গত 12 মাসে এই গভর্নমেন্টের যথেষ্ট এখানে এফার্ট গিয়েছে, এবং আমরা তো চেষ্টা করেছি। আপনি দেখছেন এখন অনেকই নিউট্রাল, এবং আমরা আশা করি এই যে আওয়ামী লীগের 15.5 বছরের অপশাসন থেকে আমাদের সোসাইটির সমস্ত সেগমেন্টের লোকই এইখান থেকে লেসন নেবেন। এটা আমাদের সবার জন্য, আমরা সাংবাদিকদের জন্য একটা বড় লেসন। আমি আসলে কতটুক একটা পার্টির সাথে নিজেকে জড়িয়ে ফেলবো, একটা পার্টির সাথে আমি কতটুক জড়িয়ে ফেলবো। আপনি একটা পার্টিকে আপনি সাপোর্ট করতেই পারেন, তো ওইটা করতে যে যদি আপনি হত্যাযোগ্যরে বৈধতা দেন, আপনি যদি ইলেকশন রিগিংকে বৈধতা দেন, তখন তো আর আপনার নিউট্রালিটি বলে কিছু থাকে না। তো এই জায়গাটা আমাদের সবারই, আমাদের সোসাইটির প্রত্যেকটা সেগমেন্ট, সে শিল্প সাহিত্যিকই হোক বা সে সাংবাদিকই হোক বা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাই হোক, একটা ব্যাংকার হোক, যেই হোক, সবারই এখান থেকে লেসন নেওয়া উচিত। এবং সে পুলিশেরই হোক, মিলিটারি হোক, সবারই। আমাদের প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা সেক্টরের মধ্যেই এই দোষর ছিল, এবং যারা এই গভর্নমেন্টকে টিকে রাখার হাসিনার মতো একটা মনস্টার তৈরি হয়েছে কিভাবে, এদের দ্বারাই তো তৈরি করেছে, তারাই তৈরি করে দিয়েছেন তাকে। হ্যাঁ, আপা বলতে বলতে তো ফেনা ফেলতেন না। তো সেই জায়গায় আমরা সবাই, এটা আমাদের সবারই আসলে এটা নেওয়া উচিত। ফিউচারে আবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, আমি আমাকে কতটুকু সংযত করব। আপনার একটা পলিটিক্যাল এই পার্টিকে আপনি সাপোর্টই করতে পারেন, তাই বলে তার কিলিংকে, তার হত্যাযজ্ঞকে, তার ব্যাংক লুটকে আপনি বৈধতা দিবেন, এটা তো এই কাজগুলো তো সেই সময় হয়েছে। আমরা এইখান থেকে যদি সবাই শিক্ষা নেই, আমাদের দেশে আর একটা মনস্টার তৈরি হবে না, আমার মনে হয় না। মুহিব ভাইয়ের পরে এনডিপির রোকন ভাই। চাঁদাবাজির বিষয়ে আপনি গত কয়েকদিনে তো হাই প্রোফাইল কিছু চাঁদাবাজিকে তো অ্যারেস্ট হয়েছে, দেখেছেন। আমাদের এখানে জিরো টলারেন্স এই চাঁদাবাজির বিষয়ে এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে। পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে চাঁদাবাজির বিষয়ে আমাদের জিরো টলারেন্স। কোথাও কোনো ধরনের কোনো চাঁদাবাজির ইনসিডেন্ট হলে আপনারা যদি এভিডেন্স পান আমাদেরকে বলবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে এখানে চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমার কাছে তো এভিডেন্স না আসলে আমি অ্যাকশন যেতে পারি না। আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে অনেক লেখালেখি করেন, আপনাদের লেখালেখি আমাদেরকে ইনফর্ম করবে, আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। আর একটা কী জন্য বললেন? এটাই ছিল যে নির্বাচনকে কেন্দ্র করেও দেখা যায় যে এর আগে নির্বাচনের আগে দেখা যায় যে টাকা পয়সা ফান্ড রেজিং এর প্রয়োজন হয়। তো এইটাও আমাদের এটা আনফরচুনেট যে আমাদের স্বাধীনতার 54 বছরেও আমরা একটা পলিটিক্যাল পার্টির ফান্ড রেজিংয়ের বিষয়গুলো এখনও স্বচ্ছতার আসেনি। এটা আমার মনে হয় যে সামনে এই স্বচ্ছতাটা আসবে। মন্ত্রণালয়ের বিষয়ে মাসুদ নিজে বলেছেন, আমরা দেখব, আমরা আপনাদেরকে
যাতে এটা পাসটা যাতে আপনার সাংবাদিক বান্ধব হয়, সেটার সর্বোচ্চ চেষ্টা হবে। এবং আপনাদেরই প্রতিনিধি এই পিআইডির কমিটিতে করা হয়েছে, তারা এটা আরও দেখবেন। ওইখানে অনেক আছেন, অনেক প্রতিনিধি আছেন। ওইখানে একজন নারী সাংবাদিকই ছিল না, আমরা একটা নারী সাংবাদিকও দিয়েছি, যাতে এই পুরো বিষয়টা যাতে নারী বান্ধব হয়। আর যেটা বললেন হচ্ছে ছাঁটাই বা আমার মনে হয় এখানে আমাদের ইউনাইটেড হতে হবে। আমি বারবার বলি, এটা নিয়ে আমি কতবার বলছি, সেটা হচ্ছে যে আমাদের ইউনিয়নের যারা লিডাররা আমাদেরকে বলবো যে ভয়াবহভাবে ঠকিয়েছে। আমরা তাদের পিছনে সংঘবদ্ধ ছিলাম, তারা আমাদেরকে ইউজ করে তারা পূর্বাচলে প্লট নিয়েছে। তারা সচিবালয়ে এসে কোনোদিন তো জার্নালিজম করে না, এসছে এই কোম্পানির হয়ে কাজ করতে, ওই কোম্পানি। এই যে আজকে যে আপনারা যেই মানে এই যে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যে প্রশ্নগুলো তৈরি হলো, এটার জন্য তো সাংবাদিকের লিডাররাও তো দায়ী। তারা কোনো দিন এসছিলেন এইখানে সত্যিকার অর্থে নিউজ কালেক্ট করার জন্য? তারা তো এসে একটা হাতের মধ্যে পকেটে দুই মোবাইল, দুই হাতের দুই মোবাইল নিয়ে ওনারা একটা মিনিস্টারের রুমে, এবং তাকে জিজ্ঞেস ঢুকে দিয়ে উনি লবিং করছেন যে তার এই কন্ট্রাক্টটার জন্য কাজ পায়, ওইটা করে, এই কাজগুলো করেছেন তারা একে। এবং দেখেন কিছু কিছু আসছে যে একজন সাংবাদিক কারো 1000 কোটি টাকারও তার লেনদেন হয়েছে, এইরকমও দেখা যায়। তো আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের সবারই, আমরা যারা মাঠ পর্যায়ের সাংবাদিক আছি, আমি এখন নাই বাট আগে ছিলাম, আমাদের একতাবদ্ধ হওয়া উচিত। আমরা দাঁড়িয়ে যাই, কিছু কিছু জায়গায় নন নেগোশিয়েবল, এই জায়গায় কোনো নেগোশিয়েটই হবে না। আপনি যদি দেখেন সেই 2006 সাল থেকে আমাদের গার্মেন্টসের আমাদের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, তারা কিন্তু এই জায়গায় একতাবদ্ধ। প্রতি 5 বছর, প্রতি 3 বছর পর পর তারা একতাবদ্ধ হয়ে ওরা মিনিমাম একটা স্যালারি ওরা দিয়ে দেন, ওয়েস্ট বোর্ডের জন্য ওরা কাজ করেন, এবং প্রতিবার ওরা সফল হয়েছেন। কোনো গভর্নমেন্টই তাদেরকে আটকে রাখতে পারেনি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, আর যে কোনো গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, তাদেরকে দিতে বাধ্য হয়েছে। তো আমরা এটা কেন পারতেছি না? আমাদের তো জার্নালিস্ট লিডাররা আমাদেরকে চুষে শেষ করে দিয়েছেন। আপনারা নতুন লিডার আনেন, নতুন আমার জার্নালিজমের যেগুলো রাইটের জায়গা সেগুলো প্রতিষ্ঠা করি, আমি যাতে অ্যাক্সেস টু ইনফরমেশন আমার জন্য ঠিক থাকে, হ্যাঁ, আমি যেন ভালোভাবে নিউজ কালেক্ট করতে পারি, আমার জন্য মিনিমাম অন্তত স্যালারি। একটা টেলিভিশন সে প্রতি বছর কোটি কোটি টাকা কামাচ্ছে, সে তার অনলাইনের একটা রিপোর্টারকে, অনলাইনের একটা সাংবাদিককে 10,000 টাকা দিচ্ছে। ওই 10,000 টাকা যখন ডলারে করেন, আপনি চিন্তা করেন কত ডলার হয়। তো এই জিনিসটা তো আমার খারাপ লাগে, আমার ভয়াবহ খারাপ লাগে যে একজন এত কম বেতন এটার জন্য আমাদের দর। এবং যারা যারা এই বেতনগুলো দিতে পারবেন না, আমাদের উচিত ওগুলো বন্ধ করে দেওয়া। এদের কোনো থাকার কোনো মিনিমাম রাইট নাই। এরা 4-5টা সাংবাদিক নিবে, 2-3জন ওইখানে ছড়ি ঘুরাবে, 3জনকে দিয়ে কাজ করবে। আর দুনিয়ার যারা যারা ভালো জার্নালিস্ট, তাদের ইয়াসমিন একটা ভালো রিপোর্ট করে ওইটা চুরি করে ওইখানে দিয়ে দিচ্ছে। ওইখানে মুস্তাক একটা ভালো রিপোর্ট করলো, মুস্তাকের রিপোর্টটা একটু নাম টাম চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। তা আমি সারাদিন ধরে খাটলাম একটা নিউজের জন্য, কোনো কোনো ক্ষেত্রে আমার তো 1 মাস যায় একটা রিপোর্ট করতে, লেগে থাকতে 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 ফাইনালি আপনি একটা নিউজ পান, ঠিক না? সে সমানে তার তো 1 মিনিট লাগে এটাকে চুরি করতে, কাট অ্যান্ড পেস্ট করে সে বসায় দেয়। তো এই প্রতিষ্ঠানগুলো থাকার কোনো মানে হয় না। এবং আমরা দেখছি যে ডিসইনফরমেশন যত ছড়ানো, এগুলো হলো সবচেয়ে বেশি। আপনারা এটা সোচ্চার, আমরা যদি করতে যাই তখন আপনারাই লিখবেন যে এই গভর্নমেন্ট এই 27টা অনলাইন পোর্টালকে বন্ধ করে দিয়েছে, আপনারাই তখন লিখবেন। এটা আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা কপিরাইট এনফোর্সমেন্ট করতে চাই, যাতে যেই ছেলেটা একটা ভালো ফটো তুললো, একটা ফটো, এমন একটা ফটো যেটা কেউ পায় না, আপনি পেয়েছেন, দেখা গেলো যে ওই ফটোটা 3000 ওয়েবসাইট সবাই ইউজ করতেছে। তো ওই একটা ফটো দিয়ে তো আপনি বড়লোক হওয়ার কথা, সবাই তো আপনার থেকে ওইটা কেনার কথা, কিন্তু সবাই চুরি করতেছে। মানে এটা মানে এইখানে চুরির লাইসেন্স সবার আছে, এটা একটা ভয়ানক একটা বিষয়। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেছেন, আপনি এত কষ্ট করে একটা রিপোর্ট করলেন, আর একদল চুরি করে। এবং এর ফলে সাংবাদিকতার
সাংবাদিকদের স্যালারি কমে যাচ্ছে এই একটা বড় কারণে। এই জায়গাটায় আমাদের সবাই দাঁড়াতে হবে। আমাদের ইউনিয়ন লিডারদেরকে বলতে হবে যে তুমি আমার কথা বলবা, আমার রাইটসের কথা বলবা। আর অ্যাট দ্য সেম টাইম আমার যতগুলো, আমি কেন পূর্বাচলের প্লট নিতে যাব, আমার দরকার নাই, বাট আমি যাতে এমন একটা বেতন পাই যাতে আমি একটা ভালো জায়গায় থাকতে পারি, আমার ছেলেমেয়েরা যাতে আমি ভালো জায়গায়, আমি একটা ভালো স্কুলে পাঠাতে পারি। আমার তো এটাই দরকার, ঠিক না? আমি একটা ডিগনিটির সাথে বাঁচতে চাই। কিন্তু এই চুরির যে মহোৎসব হয়, কপিরাইটের চুরি, আর এই যে সাংবাদিক লিডাররা যে আমাদেরকে শের দরে বিক্রি করেন, এটার জন্য এই সমস্যাটা হয়েছে। আমার মনে হয় এই জায়গাটা আপনারা কাজ করেন প্লিজ। ভাই আর মাত্র 3টা প্রশ্ন। বড় সংস্কার হচ্ছে আমরা কাউকে চাপ দিয়ে কোনো নিউজ করাই নেই, কোনো নিউজ আমরা বন্ধও করি নেই। এটার চেয়ে বড় সংস্কার আর নাই। আপনি আগে একটা ভালো নিউজ করতে গেলে, উৎপল দাস একটা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছিল, সে উদাও হয়ে গেছে। কতদিন ছিল যেন, 38 দিন বোধহয় ছিল। শফিকুল ইসলাম কাজেউল সে ফেসবুকে কি একটা লিখেছে দেখেন, সে 53 দিন গুম ছিল। সাইদ খান জার্নালিজম করেছে, তাকে গুম করে ফেলা হয়েছে, তাকে পরে অ্যারেস্ট দেখানো হয়েছে। তো এরকম তো আরও রোজিনা নিউজ কালেক্ট করতে গেছে, রোজিনাকে কি হেনস্থা করা হয়েছে আপনারা দেখেছেন। তো আমরা তো এই কাজগুলো তো আমরা এই সমস্ত কাজের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আমরা এগুলো কিছু ইয়েতে না। আমরা চাই জার্নালিজমে একটা ভালো পরিবেশ ফিরে আসুক, সবাই আমরা ভালো জার্নালিজম করি, আপনার যাতে অ্যাক্সেস টু ইনফরমেশন নিশ্চিত হয়। সেই জন্য দেখেন আমরা আপনার এটা আগে কোনো দিন শুনেছেন যে প্রাইম মিনিস্টার অফিসের প্রেস ব্রিফিং বাইরে হয়েছে? কোনো দিন শুনেছেন? 54 বছরে আগে তো অনেক প্রেস সেক্রেটারি এসছেন অনেকে, কোনো দিন তারা বাইরে এসে প্রেস কনফারেন্স করেছেন? আমরা অলমোস্ট প্রতিদিন করছি। আমরা বলেই দিয়েছি যে আমরা ভিতরে কোনো প্রেস কনফারেন্স হবে না। এবং যে কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সবাইকে মেম্বার করছি। কেউ বলতে পারবে না যে উনি আমার সাথে আমাকে দেখে সালাম দেয় নাই, সেই জন্য আমি তাকে মেম্বারশিপ করছি না। আপনি আমার চরমতম শত্রু হলেও প্রফেশনালি আপনি যদি বলেন যে আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার, আমার এটা দিতে বাধ্য। আমরা সবাইকে মেম্বার করছি এবং আমরা কোনো নিউজ লুকাচ্ছি না। প্রতিদিন 3টা 4টা 5টা 6টা 10টা যা নিউজ হয়, যেটা নিউজ জেনারেট করছে আমরা এটা দিচ্ছি। কোনো দিন দেখেছেন প্রেসে? তো আমরা চাচ্ছি যে আপনার অ্যাক্সেস টু ইনফরমেশনটা ইনশিওর হতে, আপনার মিডিয়া ফ্রিডমটা যাতে ইনশিওর হয়, আপনার যাতে প্রেস ফ্রিডম, আপনাকে যেন কোনো মুখ বন্ধ করার কেউ সাহস না পায়, সেগুলো ইনশিওর করতে। সেই কাজগুলো তো আমরা করেছি। আরও কিছু যেগুলো তারপরে যেগুলো ল ছিল, যেটাকে অনেকে কালাকানুন বলেন, সেই লগুলোকেও আমরা বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটাকে আমরা স্ক্র্যাপ করেছি। এবং সেই সাথে ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যে কয়েক হাজার ফ্রিডম অফ স্পিচের যেগুলো কেস হয়েছিল, প্রত্যেকটা কেস উইথড্র করা হচ্ছে। আরও করলে আমরা যদি এই সময়ের মধ্যে আরও কিছু করতে পারলে আরও বেটার হতো, বাট আমাদের চেষ্টার অন্ত নাই, আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। আমাদের আমি কিন্তু জানি না কেউ ইঙ্গিত দিয়েছে কিনা, আমি এটা জানি না। আমরা জানি যে একজন পলিটিক্যাল পার্টির লিডার উনি বের হয়ে এসে একটা কথা বলেছেন। এখন ওনার সাথে প্রফেসর ইউনূসের কী কথা হয়েছে আমি জানি না, বাট ওই দিন যে মিটিংটা হয়েছে সেটার আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। সরকারকে ধন্যবাদ যে একটা চুক্তি করতে যাওয়ার আগে আগের সিগন্যাল দিয়েছে যে আমরা 25টা আপনার গোয়েন্দা বিমান কিনতে চাই। আমার প্রশ্ন, যেখানে আমাদের বর্তমান সাধারণ বিমান করতে হয়েছে মাত্র একটি মাত্র না, আগে সরকার 2-4 বিমান করতে পারে নাকি? জায়গাও আছে, আপনারাও কোনো পরিকল্পনা? এটা একটি খুবই ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে 25টা বিমান তো একদিনে কেনা হচ্ছে না। আপনি যদি টাইমটা দেখেন অনেক বছর লেগে যাবে। তো ততদিনে তো আপনি আমাদের এয়ার ট্রাফিকের বা বাইরে যারা যাচ্ছেন বা যারা আসছেন, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ার ট্রাফিক যদি দেখেন আমাদের কত ইনক্রিজ প্রতি বছর, তো কোনো বছর ডাবল ডিজিট ইনক্রিজও হয়। তো এই যে এয়ার ট্রাফিকটা যে আমার বাড়ছে, সেই জন্য তো আমার ফ্লিটটা তো বাড়াতে হবে। আর আমি তো বোয়িংয়ে কেন দিচ্ছি, বিকজ আমার সোফার আমাদের যে পাইলটরা তারা ট্রেন্ডই হচ্ছে বোয়িংয়ে, আমার সমস্ত কিছুই বোয়িংকে ঘিরে। ওয়ার্ল্ডের মূলত 2টা এয়ারলাইন্স আছে, তাদেরকে ঘিরে
কেউ এয়ারবাসকে নিচ্ছে, কেউ বোয়িংকে নিচ্ছে। তো আমরা সেই জন্য আপনি ইন্দোনেশিয়াও তো নিচ্ছে। কাতার কিছুদিন আগে কতটা 100 না 200টা। আমরা এখন দেওয়ার মানে হচ্ছে যে এটা আমি যাতে ঠিকমতো সাপ্লাইটা পাই, এবং প্রথম সাপ্লাইটা কবে আসবে একটু দেখে নিয়ে। তো এই জন্য এটা নিয়ে মানে আমি এটা যদি কালকে আনা হতো তাহলে আপনি বলতেন যে আমি কোথায় রাখবো, আমার হ্যাঙ্গার আছে কি না, আমার এতগুলো রুট আছে, কিন্তু আমার তো এয়ার ট্রাফিক প্রতিদিনই বাড়ছে, প্রতি মাসে আমার গ্রো আছে, প্রতি বছর একটা কোনো বছর ডাবল ডিজিটও গ্রো আছে। আমরা অনেক আগে কতজন হজে যেতাম, আর এখন কতজন হজে যাই। আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ডের থেকে ওয়ান অফ দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল উমরাতে যাচ্ছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের মানুষরা তো ইয়েতে যায়, এখন দল বেঁধে অনেকে ঘুরতে যান। বাংলাদেশের ইভেন মেয়েদের গ্রুপ আছে, নারীদের গ্রুপ আছে, তারা বিদেশে ঘুরতে যান। আমাদের এরা সবাই তো অনেকে আছেন না, আমারই তো 2-1 বন্ধু আছেন সারা বছর ঘুরে বেড়ান। তো এই আমাদের তো বাড়ছে, এয়ার ট্রাফিক বাড়ছে, তো সেই জন্য আমার মনে হয় ইটস ফাইন। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে